আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রিজওয়ানা ইদ্রিস আর আমি সিফাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। দু 2017-18 অর্থ বছরের নতুন বাজেট সংসদে পাশ। ভ্যাট আইন স্থগিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে না, অভিমত অর্থনীতিবিদদের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে হাজিরা দিলেন বেগম জিয়া। আইনজীবীরা বললেন, অভিযোগ প্রতিষ্ঠিত করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। ঈদের ছুটি শেষে জীবিকার টানে আজও ঢাকায় ফিরেছে নগরবাসী। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত। দেখছিলেন সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে জাতীয় সংসদে পাশ হল 2017-18 অর্থ বছরের নতুন বাজেট। 4 লাখ কোটি টাকার রেকর্ড বাজেটের সমালোচনায় এবার ইতিহাস গড়লেন খোদ মন্ত্রী এমপিরাই। সংসদের ভেতরে বাইরে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রস্তাবে স্থগিত হয় নতুন ভ্যাট আইন, কমে যায় আবগারি শুল্ক। এতে জনমনে স্বস্তির পাশাপাশি দেশে আনন্দ বইছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1 জুলাই কার্যকর হতে যাওয়া নতুন বাজেট পাশের আনুষ্ঠানিকতা শেষ করতে সংসদে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। নির্দিষ্টকরণ বিল 2017 এই মহান সংসদে পাশ করা হোক। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর এই আহ্বানের পর কণ্ঠভোটে পাশ হয় বিলটি। এর মধ্য দিয়ে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। অতএব নির্দিষ্টকরণ বিল 2017 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষে সংসদে 59টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন মন্ত্রীরা। এসব দাবির বিরুদ্ধে স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা প্রায় 350 ছাঁটাই প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মঞ্জুরি বরাদ্দের সময় তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। প্রথম তো সরকারি ব্যাংকের লুটপাট হয়েছে, এখন বেসরকারি ব্যাংক লুটপাটের ডাক্তার হয়ে গেছে মানে স্পিকার। এভাবে ঢালাভাবে ডাইরেক্টর দেওয়া ঠিক হইবে না, আর একটি ব্যাংক কমিশন করার জন্য আমি বারবার অনুরোধ করছি। জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতের বিপর্যয় রুখতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ভর্তুকি দেওয়া হয়েছে। যে ব্যাংকিং খাতটা খুবই নাজুক এবং ব্যাংকিং খাতে কোনো ধরনের বিপর্যয় সারাটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। এই জন্যে আমরা ব্যাংকিং খাতে যখনই কোনো অসুবিধা সৃষ্টি হয় তখন সেখানে আমরা পদক্ষেপ নিই। এর আগে সংসদে বাজেট প্রস্তাব নিয়ে মাসখানেকের আলোচনায় ভ্যাট হার ও আবগারি শুল্ক বৃদ্ধি এবং সঞ্চয়পত্রের সুদ কমানোর বিষয়ে অর্থমন্ত্রীর সিদ্ধান্ত বিদ্রূপ করে নানা সমালোচনা করেন মন্ত্রী এমপিরা। আপনার বয়স হয়ে গেছে, এখন কখন কি বলে ফেলেন কোনো হুঁশ থাকে না। উনি জনগণের উপরে এই বোঝা চাপে তিনি কি আমাদের যক্ষের ধন পাহারা দেওয়াবেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রস্তাবে অর্থমন্ত্রী ভ্যাট আইন স্থগিত রাখা এবং আবগারি শুল্ক কমালে উত্তাপ কমে সংসদে। এটা নিয়ে যেহেতু নানা ধরনের কথা হচ্ছে, কাজে এটা সেই মানে আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রীর বাজেট প্রস্তাবে দেশে আনন্দ দেখা দিয়েছে বলে সংসদকে জানান ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে বাজেট পাশের পর বাজেটোত্তর নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা 7:30টায় অর্থ মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। বাজেটের সাথে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ, 3 বাহিনী প্রধান, সংসদ সদস্যরা ও আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতারা নৈশভোজে উপস্থিত ছিলেন। এদিকে ভ্যাট আইন স্থগিত করার লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হবে না বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। তবে এবিসিসিআই সভাপতি মনে করেন, নতুন ভ্যাট আইনে নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন ব্যবসায়ীরা। সম্মতিক্রমে সংসদে পাশ হলো। ব্যবসায়ীদের বিরোধীদের মুখে 1 জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর নিয়ে সরকার বেশ দৃঢ়তা দেখিয়ে আসছিল, কিন্তু বাজেট পেশের পর সংসদে নিজ দলের নেতাকর্মীদের কড়া সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে 2 বছরের জন্য স্থগিত হয়ে আলোচিত ভ্যাট আইন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গিয়েছি এবং তার সহায়তা চেয়েছি এবং তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং
উনি আমাদের আশ্বস্ত করেছিলেন এবং অ্যাকর্ডিংলি আজকের সেই রেজাল্ট। পপুলারলি পিপল থিঙ্কিং দ্যাট দে গট এ রিলিফ, কিন্তু এটা যে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন বা রেভিনিউ কালেকশনের যে ইমপ্লিকেশন সেটা দেখা উচিত ছিল। তবে বাজেটে পোশাক খাতে উৎস কর বাড়ানোয় খাতটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হলো বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। গার্মেন্টসের 0.70 থেকে 1%, এটা আমি মনে করি যে বিষয়টি আরো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন যারা নীতি নির্ধারক আছেন। চলতি অর্থ বছরের জাতীয় রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সংশোধিত বাজেটে 18,152 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানো হয়। তাই পুরনো ভ্যাট আইনে আসছে অর্থ বছরে 63,190 কোটি টাকা বাড়তি আদায় নিয়ে সন্দেহ নেই অর্থনীতিবিদ। ওরা একটা ফোরকাস্টিং করেছিল নতুন ভ্যাট আইনের মাধ্যমে, সেটা যদি না হয় এখন রেভিনিউ শর্টফল পড়বে। তো সেটা কিভাবে আবার সরকার সাপ্লাই দেয় সেই শর্টেজটা, সেটা দেখার বিষয়। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বাজেট পাশের শেষ মুহূর্তে ভ্যাট আইন ও আবগারি শুল্ক স্থগিতের ঘোষণা সাজানো নাটক। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, নির্বাচনকে সামনে রেখে 2 বছর পর ভ্যাট ও আবগারি শুল্ক হার নির্ধারণের সরকারের কৌশল জনগণের সাথে প্রতারণা। পাশের ঠিক আগের দিন ঘোষণা আসে 2 বছরের জন্য স্থগিত থাকবে এবারের বাজেটের সবচেয়ে সমালোচিত 2 প্রস্তাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, নির্বাচনের আগে মানুষের সাথে প্রতারণার কৌশল নিয়েছে সরকার। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মনে করেন, বরাবরের মতো এই বাজেটও জনগণের স্বার্থের চেয়ে লুটপাটের ভাবনাই বেশি। আমাদের দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গরিব মারার বাজেটই এইবার পাশ করা হয়েছে। গরিব মানুষ পরোক্ষ কর দেয়, তাদের উপরে পরোক্ষ করের চাপ আরোপ করে সেইখান থেকে অর্থ সংগ্রহ করে লুটপাটের যে আয়োজন বছরের পর বছর ধরে চলছে, সেইটাই আবার নতুন করে অব্যাহত রাখা হলো। আগামী নির্বাচনে ক্ষমতা দখল করে এই আইনটা তারা প্রয়োগ করবে। বাংলাদেশের জনগণের সাথে আরেকটি প্রতারণা ছাড়া আর কিছু না। স্থগিত করে 2 বছরের জন্য যে রাজনৈতিক সুবিধা আদায় করতে চাচ্ছে, বাংলাদেশের মানুষ তাদেরকে সেই রাজনৈতিক সুবিধা আদায় করতে দেবে না। তবে ভোট বিবেচনায় ভ্যাটের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এমনটি মনে করেন না সিপিবি সভাপতি। আর বিএনপির এই শীর্ষ নেতার মতে, বাজেটের 60 ভাগই যাবে ক্ষমতাসীনদের পকেটে। বাজেট তো একটা তাদের দলীয় অর্থনীতিতে পরিণত করেছে, কারণ তাদের লোভ যেখানে যেখানে সুবিধা সেই সব জায়গায় সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে। আবগারি শুল্কের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। আবগারি শুল্ক কোনো ব্যাংক অ্যাকাউন্টের উপর এটা আমরা রাখার পক্ষপাতী নই। ভোটারদেরকে সন্তুষ্ট করার দিকে সরকার নজর যতটা দিচ্ছে, তার চেয়ে আশঙ্কা হলো যে তারা আদৌ একটা গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণ ভিত্তিতে একটা নির্বাচনের দিকে যাবে কি যাবে না। পুরা ঘটনাটাই একটা সাজানো নাটক। মানুষকে একটা ধোঁকা দেওয়া হয় যে তোমাদের দাবি আমাদের মেনে নেওয়া হলো। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 2017-18 অর্থ বছরের বাজেটকে উদ্ভট ও তামাশাপূর্ণ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সেমি বাকশালী সংসদে পাশ হয়েছে গরিব মারার বিশাল ঘাটতির বাজেট। এই বাজেট মূল্যস্ফীতি ও আর্থিক বিশৃঙ্খলা বাড়াবে আর জনগণের পকেট কাটবে। দেশের অর্থনীতির উন্নয়নের জন্য নয়, অর্থ সম্পদ লোপাটের জন্য। বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেনকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে শপথ পাঠ করান তিনি। অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 28 ডিসেম্বর সারা দেশে একযোগে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও আইনি জটিলতার কারণে বাদ ছিল বগুড়া জেলা পরিষদ নির্বাচন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা শুনানির পরবর্তী তারিখ 6 জুলাই। মামলা তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা শেষ না হওয়ায় নতুন তারিখ ধার্য করেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতের কার্যক্রম শুরু হলে বেগম জিয়ার আইনজীবীরা
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুনুর রশিদকে জেরা করেন। পরে 6 জুলাই শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। পরবর্তী তারিখ আগামী মাসের 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখে যারা রিকলকৃত সাক্ষীর বাকি জেরা শেষ করবেন বলে আমরা আশা করছি। যে মামলাটাকে দীর্ঘায়িত এবং বিলম্বিত করার জন্য ওনারা সব চেষ্টাই করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান সাংবাদিকদের বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। ন্যায় বিচার হলে খালাস পাবেন বেগম জিয়া। কোনো সাক্ষী বলে নাই যে কোনো ব্যক্তিকে আমরা তাদের ইচ্ছার বিরুদ্ধে বা তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আমরা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জেলার মাধ্যমে যে বিএনপির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত টাকার মাধ্যমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। 2010 সালের 8 আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আনন্দ শেষে বৃহস্পতিবারও ঢাকায় ফিরেছে নগরবাসী। জীবিকার টানেই ফিরছেন তারা। লঞ্চ, ট্রেনে চাপ থাকলেও তেমন ভিড় ছিল না বাসে। স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা বেশ কিছু লঞ্চ। যাত্রীরা জানান, অফিস খোলা থাকায় বাধ্য হয়ে ফিরতে হচ্ছে। একটু কষ্ট লাগে, বাপ মা ছেড়ে আসছি, তারপরও আসতে হচ্ছে। বাচ্চা কাচ্চাদের নিয়ে সুন্দরভাবে ঈদ কাটে আসছি। চাকরির জন্য তো আসতেই হবে, কিছু করার নেই, খারাপ লাগলেও আসতে হবে। আজকের ভিড় হয় নাই, এজন্য আরো ভালো লাগতেছে। আগামী দিন তো ভিড় হবে। কমলাপুর স্টেশনে প্রায় একই অবস্থা। সময় মতো ফিরলেও ঈদের আগে ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মতো ভিড় ছিল না। ছেলে মেয়েদের নিয়ে খুব আনন্দ উপভোগ করেছি। ওই যে নারীর টানে বাড়ি ফেরা, তো নারীর টান ছেড়ে চলে আসা, কর্মব্যস্ততা, আবার যান্ত্রিক জীবন, খারাপ একটু লাগবে। এদিকে গাবতলী, মহাখালী সহ বাস টার্মিনালগুলোতে ঈদ শেষে ঢাকা ফেরা যাত্রীর সংখ্যা ছিল কম। উল্টো আজও ঢাকা ছেড়েছেন অনেকে। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে 6 জন, সিরাজগঞ্জে 4 জন, রাজশাহীতে 2 জন এবং মাদারীপুরে 2 জন সহ এ পর্যন্ত নিহত হয়েছে 15 জন, আহত অন্তত 25 জন। গোপালগঞ্জে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে 4 জন সহ 6 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, সকাল 10টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি বাস কাশিয়ানীর গেড়াখোলা এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এ সময় রাস্তার পাশে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাসের 6 যাত্রী। এদিকে মধ্যরাতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস সিরাজগঞ্জের রয়হাটি এলাকায় একটি মাইক্রোবাসকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন 3 জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান একজন। অন্যদিকে রাজশাহীর বানেশ্বরে ট্রাকের ধাক্কায় শাহিন ও তুষার নামে 2 মোটরসাইকেল আরোহী, মাগুরায় 2 জন ও ময়মনসিংহে 1 জন নিহত হয়েছে। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে।